তো আজকে হচ্ছে গদ্যাংশ পড়ব। আগের দিন পদ্যাংশ হয়ে গেছে। গদ্যাংশে অপরাজিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি এবং রেইনকোট, এই 6টা গল্প পড়ব। তো শুরু করি। জাস্ট অপরিচিতা থেকেই শুরু করব। অপরিচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা গল্প, ছোট গল্প। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এর আগেও বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতিটা আমরা সোনার তরীতে বলেছি। তো এখান থেকে যদি বলি, এখান থেকে আর 2টা লাইন আর একবার বলবো। সেটা হচ্ছে, মাত্র 16 বছর বয়সে ভিখারিনী রচনা করেছিলেন ছোট গল্প, যার মাধ্যমে তিনি ছোট গল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর তার সর্বশেষ একটা গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। আর বাকিগুলো সব প্রায় সেম রয়েছে। তো আমরা সরাসরি গল্পে চলে যাই। তো প্রথমেই গল্প সম্পর্কে কয়েকটা জিনিস বলবো। গল্পটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ গল্পে অনুপম নিজের গল্পটা নিজেই লিখছেন, নিজের মতো করে বলছেন, এবং এজন্য এটাকে উত্তম পুরুষের গল্প বলা হচ্ছে। উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প, যেখানে উত্তম পুরুষটাকে অনুপম নিজের গল্পটা নিজে বর্ণনা করবেন। এবং এটা আগেকার দিনের যে যৌতুক প্রথা ছিল, সেই যৌতুক প্রথার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করতে চেয়েছেন। সো সেখানে কন্যা এবং কন্যার পিতা দুজন মিলেই প্রতিবাদটা করেছেন, এবং এই প্রতিবাদের শিকার, মানে প্রতিবাদ যার বিরুদ্ধে করা হয়েছিল, অনুপমের পরিবার এবং অনুপম। সো এখানে অনুপম যে ব্যক্তিত্বহীন একটা পুরুষের মতো আচরণ করেছিল, সেই অনুশোচনাটা এখানে প্রকাশ পেয়েছে, তিনি তার জবানিতে তুলে ধরবেন। আর সেই সাথে সেই কন্যা যে ছিলেন কল্যাণী, সে এবং তার পিতা যে কল্যাণীকে কীভাবে একটা বলিষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তর করেছেন, সেটা আমরা গল্পর আগানোর সাথে সাথে দেখব। তো শুরু করি। আজ আমার বয়স 27 মাত্র। জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার একটু মূল্যই আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছিল। সেই ইতিহাসটুকু আকারে ছোট, ইহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। তো এইটুকুতে অনুপম গল্পের একটা ধারণা দিচ্ছেন, যেটা আমার গল্পটা, জীবনের গল্পটা অনেক ছোট, আমি ছোট করে লিখতে যাচ্ছি, এটাকে ছোট হিসেবে নেবেন, কিন্তু কিছু রস অবশ্যই রয়েছে। সবার জীবনের অভিজ্ঞতা থেকেই কিছু না কিছু শিক্ষা তো রয়েছে। আমার জীবনের শিক্ষাটা আমি লিখব। তো তিনি বলছেন যে আমার জীবনটা এমন, যে জীবনে এমন একটা সময় এসেছিলো যখন হচ্ছে একটা গুটি হয়েছিল, ফল ধরার মতো অবস্থা হয়েছিল, কিন্তু ফল না ধরে গুটিটা পড়ে গেছে, ঝরে গেছে। তো এরকম একটা কথা বলছেন, যেমন আমের মুকুল হয়, আমের মুকুল থেকে আম যখন ধরে গুটি হয়, তখন যদি ঝড়ের কারণে পড়ে যায়, অর্ধেকের বেশি বা অর্ধেকের মতো তো আমের মুকুল পড়েই যাবে গুটিগুলো। সো এখানে অনুপমের জীবনটা হয়েছে গুটি ঝরে যাওয়ার মতো। গুটিটা ধরেছিল কিন্তু ঝরে গেছে। সো কী জন্য ধরে গেছে সেটা আমরা পরবর্তীতে দেখব, কী ঝড় এসেছিল সেটা দেখব। কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করিবার সবই আমি চুকাইয়াছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিতমশাইয়ের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। তো এটুকুতে বলছেন যে অনুপম যখন ছোট ছিলেন তখন হচ্ছে তার যে চেহারাটা একটু অতটা সুন্দর ছিল না। শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করতেন পণ্ডিত মশাই তার। শিমুল ফুল এবং মাকাল ফল এগুলো আমাদের শব্দার্থে থাকবে। শব্দার্থে আমরা চলে যাই একটু, তাহলে তাড়াতাড়ি আমরা শব্দার্থটাও তার সাথে সাথে কল্পনা করে নিতে পারবো। দেখো, তো মাকাল ফল হচ্ছে দেখতে সুন্দর, অথচ ভেতরে দুর্গন্ধ এবং শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী একটা ফল, অর্থাৎ গুণহীন, অর্থাৎ দেখতে সুন্দর, সে তার চেহারা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু তার মধ্যে কোনো গুণ নাই, পড়াশোনায় বা তার অন্য কোনো গুণ ছিল না, যার কারণে তাকে মাকাল ফল বলতো। আর এই যে আমরা এখানে গুটি ধরার মতো একটা কথা বলেছিলাম, সেটা একটু এখানে ব্যাখ্যাটা শুনে নিই। গুটি এমন এক পূর্ণ ফলে পরিণত হয় গুটি থেকে এক সময়, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবক্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপম ব্যবহৃত করেছেন এই উপমা। মানে বলতে চাচ্ছেন যে গুটি যখন ধরে তখন সেটা ফলে রূপান্তর করা একটা প্রত্যাশা থাকে, একটা আশা থাকে, কিন্তু যদি ওই আশাটা না থেকে ওই গুটিটাই যদি ফল হয়, তাহলে তো পুরা অসম্পূর্ণ একটা জীবনের প্রকাশ পায়। সেই কথাটাই তিনি বলেছেন এখানে। আর এই যে এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। তো কথকের ক্ষেত্রে পরিমাণ এবং গুণ উভয় দিক থেকে যে জীবনটা নিতান্তই তুচ্ছ, সেই কথা এখানে ব্যক্ত করেছেন, কিন্তু ছোট জীবনেরও কিছু গুণ থাকে, সেটা তিনি এই উপমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তো আবার আমরা আগের এতে আসছি। তারপর বলছেন উনি যে আমার পিতা এককালে গরিব ছিলেন, উকালতি করিয়া
তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্রই পান নাই। মৃত্যুতেই তিনি যে হাঁপ ছাড়লেন সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনি ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের সেই ছোট্ট ভাইটি। তো এখানে অনুপম তার ছোটোবেলায় আরও কিছু কাহিনী বলেছেন। তারা গরিব ছিলেন, তার পিতা গরিব ছিলেন, তার মাও গরিব পরিবার থেকে এসেছিলেন, কিন্তু পিতা উকালতি করিয়া অনেক টাকাই কামাই করেছেন। কিন্তু এই কামাই করতে গিয়া তিনি কোনো ফুরসতি পাননি সেগুলোকে ভোগ করার জন্য। তো সেটা তিনি বলছেন। তো মৃত্যুতেই যেন একেবারে হাঁপ ছাড়িয়া বাঁচলেন, মৃত্যুতেই তার যেন একেবারে অবকাশ আসলো মৃত্যু দিয়ে। তাহলে মৃত্যুতেই তিনি অবকাশ পেলেন। এখন অনুপম বলছে, তো বাবা মারা যাওয়ার পরে মায়ের কোলে করে তিনি মানুষ হয়েছেন এবং এতটাই কোলে কোলে থাকতেন যে এখন পর্যন্ত মনে হয় সে এখনও একেবারে ছোট বাচ্চার মতো। বলছেন অন্নপূর্ণার কোলে গজাননের সেই ছোট্ট ভাইটি। অন্নপূর্ণা হচ্ছে অন্নে পরিপূর্ণ, কিন্তু এটা এখানে দেবী দুর্গার আরেকটা নাম হচ্ছে অন্নপূর্ণা। সো অন্নপূর্ণার কোলে গজানন হচ্ছে গণেশ। সো গণেশ যেটা রয়েছে, গণেশের ছোটো ভাই, গণেশের ছোটো ভাই হচ্ছে কার্তিক। কার্তিক অনেকটা শিশু সুলভ ছিল। সো এজন্য বলা হচ্ছে যে দেবী দুর্গার কোলে যে গজানন অর্থাৎ গণেশ ছিল, তার ছোট ভাই কার্তিকের মতো হচ্ছে তিনি। একেবারে এখনও বয়স হয়ে উঠতে পারলো না, সেটা বোঝাচ্ছে। তারপরে আমরা এই পাশের অংশে যাই। তিনি বলছেন, আমার আসল অভিভাবক আমার মামা। তো আগে থেকে তো পরিবারে কেউ যদি কর্তা মারা যায় তাহলে একটা তো কর্তা লাগবে, সেই কর্তা হচ্ছে এদের ক্ষেত্রে মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েকের বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমার সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষো রস পাইবার জোনাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনোভাবে ভাবিতে হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খায় না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত তা না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরে শাসন মানিয়া চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই গুণটি সুলক্ষণটি স্মরণ রাখিবেন। এখন অনুপম বোঝাতে চেয়েছেন, আরও কিছু পটভূমি দিচ্ছেন যে তাদের কর্তা হচ্ছে তার মামা হচ্ছে বছর ছয়েকের বড়, বেশি বড় না তার থেকে, যদিও তবুও সংসারটাকে এমনভাবে তার কবজায় রেখেছেন যে সংসারে যে কোনো কিছু যদি করতে চান তাহলে তার মামার কাছ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে, তার অনুমতি নিতে হবে। এক গণ্ডুষো রস পাওয়ার জো নাই। তাহলে এই যে ফলগুলো বালির মতো একেবারে সংসারটাকে অন্তঃপুরের মধ্যে রেখেছেন। তাহলে এক গণ্ডুষো কিন্তু জো না, এক গণ্ডুষো না যায়। দেখো গণ্ডুষ, এখানে আরও কিছু বলি। তো স্বয়ংবর পর্যন্ত আমরা উপস্থিত। দেখো আজও আমাকে দেখিলে মনে হবে অন্নপূর্ণা করে সেই গণজনের সেই ভাইটি। তো একটুকু আমরা বলেছি, ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী, অর্থাৎ এই নদীটা হচ্ছে আমাদের নদীতে কি পানিটা উপরে থাকে, বালি নিচে থাকে, কিন্তু এই নদীটা হয়েছে কি উপরে বালি, উপরে দেখে মনে হবে না কোনো নদী আছে, কিন্তু নিচ দিয়ে পানি বয়ে যায়। সো সলিল মানে পানি, অন্তঃসলিলা নদী মানে পানিটা নিচ দিয়ে বয়ে যাচ্ছিল। সো এই নদীর অংশে উপরে বালি, আস্তরণ কিন্তু ভিতরে জলস্রোত প্রবাহিত হচ্ছে। তো ফলগুলো বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের মধ্যে শুষিয়া লয়েছেন বলতে অনুপম বোঝাচ্ছে তার মামার বৈশিষ্ট্যগুলো একটু প্রসঙ্গে কথা বলছে, যে সংসারের সমস্ত দায়িত্ব পালন তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে, যে মামা এতটাই পরিমাণে সংসারটাকে একেবারে নিজের মধ্যে শুষিয়া লয়েছেন, যেমন অন্তঃসলিলা নদী ফল্গু নিয়েছে, ফল্গু পানি যেরকম একেবারে নিজের মধ্যে শুষিয়া লয়েছে, মামাও সেরকম নিয়েছে। গণ্ডুষ মানে এক কোষ জল বা একমুখ জল। অন্তঃপুর মানে অন্দরমহল, ভেতর বাড়ি, অর্থাৎ ভেতরের যে কারবার হয় না, অন্তর্মহল বলে, সে অন্তঃপূর্ব মানে হচ্ছে অন্দরমহল। আর স্বয়ংবরা মানে হচ্ছে যে মেয়ে নিজের স্বামী নিজেই নির্বাচন করে। অনেক রাজাদের সময় রাজকন্যারা স্বয়ংবরা হতো, তো সেটাকে স্বয়ংবরা বলা হচ্ছে। আচ্ছা, তো বলছেন এখানে যে অনুপম এখন কথাটাই বলছেন যে যদি বিবাহের মতো স্বয়ংবরা কোনো পাত্রী থাকে তাহলে তাকে বলছেন যে আমি কিন্তু অন্তঃপুরের শাসন খুব ভালোভাবে মানি, অর্থাৎ আমাকে যা বলা হবে আমি তাই মানিয়ে চলবো। আমি কারো উপর হস্তক্ষেপ করার মতো আমার আসলে ক্ষমতাই নাই, আমি সেভাবে বড়ই হই নাই। তারপর আবার বলছে, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মতামত হলো ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্ত তার কিন্তু অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেয়াই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না।
যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকার তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। তো এইটা হচ্ছে তাদের কন্যার ক্ষেত্রে ডিমান্ড। পাত্রী চাই বলে যেরকম একটা থাকে, তো সেক্ষেত্রে তার ডিমান্ডটা হচ্ছে এটা। মামা কি চান, যেহেতু অনুপমের কোনো ভূমিকাই নাই, তাই মামা যেটা চাচ্ছেন তাহলে অনুপমের সেটাই করতে হবে। তাহলে মামার চাহিদাটা কি? মামা বলছেন যে তিনি বড় ঘরের মেয়ে নেবেন না, তিনি হচ্ছে একটু দরিদ্র ঘরের মেয়ে নেবেন, কিন্তু তিনি এমন বিয়ে চান যিনি টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করবে না, ধার দেনা যা হোক করে টাকা দিতে পারবেন। আর এমন চান আবার যে হচ্ছে যাকে তার বাড়িতে এলে গুড়গুড়ির পরিবর্তে, গুড়গুড়ি হচ্ছে একটা ভালো ধরনের তামাক বা একটা ভালো ধরনের হুকা, তো তার পরিবর্তে যদি তাকে অন্য কোনো বাধা হুকায় মানে একটা কম দামের হুকাতে তামাক দেওয়া হয়, তে সে নালিশ করবে না, অর্থাৎ চুপচাপ থাকিবে, কোনো নালিশ করবে না, তার তেজ থাকিবে না। এটা হচ্ছে তার আসল কথা। আচ্ছা, আরেকটু এখানে এসে দেখো, গুড়গুড়ি মানে হচ্ছে আলবোলা। এগুলো কিন্তু এমসিকিউ অনেক লাগবে, এগুলো আমার মানে মনে রাখা লাগবে এমসিকিউ পারতে গেলে। তাহলে গুড়গুড়ি কিন্তু আলবোলা, ফর্সি, দীর্ঘ নল বিশিষ্ট হুকা বিশেষ। আর বাধা হুকা সাধারণ মানুষের ব্যবহার্য নারকেল খোল তৈরি ধূমপান বিশিষ্ট, অর্থাৎ এটা একটু হচ্ছে দামি, সেটা বেয়াই মানুষ আসবে, দামিতে একটু খাবার দেওয়া উচিত বা হুকা দেওয়া উচিত। কিন্তু এমন বেয়াই চান, নিস্তেজ বেয়াই চান যার হচ্ছে গুড়গুড়ি না দিয়ে যদি বাধা হুকা দেওয়া হয়, সাধারণ মানুষের নারকেলের ইয়েটা ওটাতে হুকা দেওয়া হয়, তাও তিনি কিন্তু নালিশ করবেন না। আচ্ছা, এখন তারপরে আমরা আসি, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করেন। এখন তার আর একটু যাচ্ছে যে আমার বন্ধু সম্পর্কে, মানে অনুপমের বন্ধু হচ্ছে হরিশ, তিনি কানপুরে কাজ করেন। ছুটিতে আসিয়া আমার মনটা উতলা করিয়ে দিল। সে বলল, ও হে, মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি। কে করেছে? অনুপম। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটে ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা আর বাহিরে আছেন মামা। তাহলে এমন পরিস্থিতি বোঝাচ্ছেন যে যেহেতু তার পরিবেশ পরিস্থিতি, টাকা পয়সার ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই, উমেদারি দরকার নাই, যদিও আইন পাশ করেছে, MA পাশ করেছেন, তো উমেদারি মানে হচ্ছে চাকরির পেছনে ছোটার কোনো দরকার নাই। তো সেগুলো না থাকার কারণে তার দেখা যাচ্ছে তার কিছু করার কোনো কিছু থাকছেই না, তার ভেতরে মানে অন্তঃপুরে মার শাসন মেনে চলছেন, বাইরে মামার শাসন মেনে চলছেন, এরকম একটা অবস্থা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মরে তাহার গোপন কথা। যখন হরিশ কানপুর থেকে এসে তাকে একটা মেয়ের কথা বলো, তখন তার মনটা উড়ু উড়ু হয়ে উঠলো। সেগুলো বলছে যে বিশ্বরূপে মরীচিকা দেখছিল, নারী রূপে। এমন সময় হরিশ আসিয়া বলল, মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিয়া কাঁপিতে আলোছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। অর্থাৎ একটু রসিয়া টসিয়া বলতো তার মেয়েটার সম্পর্কে। আর এদিকে আমাদের অনুপম অনেকটাই বেখেয়ালি, অনেকটাই আনমনা হয়ে যাচ্ছিল ওই মেয়েটার জন্য, অর্থাৎ একটু বিয়ে করার মানসিকতা তার চলে আসতেছিল। তো এটা হচ্ছে হরিশের বর্ণার কারণে অনেকটা বসতে, হরিশ অনেকটাই রসিক ছিল, যার কারণে তার বর্ণার কারণে আরও বেশি অনুপম হচ্ছে একটু নড়েচড়ে বসলো। তখন তাও যেহেতু সে হচ্ছে অনেকটাই শাসন মেনে চলে, তাহলে সরাসরি তো সে মামাকে বলতে পারবে না, তো তখন কি করে? তখন অনুপম বলছে, আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কতটা পারিয়ে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাকে পাইলে ছাড়তে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনটি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহার শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয়, তাই বলিয়া পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই। সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতেও দ্বিধা করিবেন না। সো এই কথাটাই দেখো, অনুপমের মামা চাচ্ছেন হচ্ছে এমন কোনো একটা বেহাই যে হচ্ছে টাকা নাই কিন্তু টাকা দিতে কসুর করবে না। এদিকে যেই মেয়েটার কথা বলা হচ্ছে তারা আগে অনেক ভালো একটা বংশের ছিল, টাকা পয়সা অনেক ছিল, কিন্তু এখন ইদানিং বিভিন্ন কারণে তাদের লক্ষ্মীর ঘটা মানে হচ্ছে তাদের টাকা পয়সা বা ধন সম্পদ কমে আসছে, যার কারণে তারা পশ্চিমে গিয়ে বাস করতেছেন বংশমর্যাদা মানে একটু মর্যাদা রেখে চলার জন্য। কিন্তু যাটুকু আছেন, যেহেতু একটাই মেয়ে তাহলে উপর করিয়া দিতে, অর্থাৎ তার মেয়ের পেছনে সব কিছু খরচ করতে কসুর করিবে না, তাহলে ঠিক যেমন ব্যয় চান তেমনই অনেকটা পাচ্ছেন। তখন বললেন, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তো তখনকার দিনে
9 বছর বয়স থেকে মেয়েদের বিয়ে দেওয়া শুরু হতো। তো 15 মানে তো অনেক বয়স, সেটা বলছে। তাই শুনিয়া মামার মন ভার হইয়া গেল। ওকে, বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পাইন না। একেই তো বরের হাট মহার্ঘ, তাহার উপর ধনুক ভরা পণ, কাজেই বাপকে বলেই সবুর করিতেছে, কিন্তু মেয়ের বয়স তো সবুর করিতেছে না। তো এই লাইনটা দেখো, তো বাপ যথারীতি পাত্র খুঁজতেছেন, কিন্তু হচ্ছে পাত্রটা যোগ্য চাচ্ছেন তিনি, তাই যোগ্য পাত্র না খুঁজে পেয়ে তিনি সবুর করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার মেয়ের বয়স তো সবুর করতেন, তার মেয়ের বয়স তো বেড়ে যাচ্ছে। আর এদিকে বরের হাট মহার্ঘ বলতে গেলে ধনুর ভাঙা পণ, অর্থাৎ এমন পণ, এখন দেখা যাচ্ছে যে ভালো পাত্র খুঁজতে গেলে পণ্যের পরিমাণ অনেক বেশি, যৌতুকের পরিমাণ অনেক বেশি, সেটা বলতেছেন। তারপর আসি, যাই হোক হরিশের সরস রচনার গুণ আছে বলতে গেলে, আগেই বলেছি অনেক রসিক মানুষ, তো সে মামাকে এমনভাবে কথাগুলো বলেছে যে মামাও হচ্ছে মন নরম হইয়া গেল। বিবাহের ভূমিকার অংশটা নির্বিঘ্নে সমাধান হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা ও আন্দামান দ্বীপের মতো অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কেন্নাগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবলার পুল পার হওয়াটাই তাহার সংহিতা থেকে একেবারে নিষেধ করে দিতেন। মনের ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। তো এইটুকু অংশে দেখা গেল যে হরিশ তার মামাকে রাজি করিয়েছে এবং মেয়ের সাথে আশীর্বাদের অংশটুকু সমাধান করার জন্য গিয়েছিল, কিন্তু হচ্ছে অনুপমের অনেক ইচ্ছা ছিল যাবে, কিন্তু মামাকে বলার সাহস হয়নি। আর এদিকে মামাও হচ্ছে নিজে জাননি, কেননা এই আন্দামান দ্বীপ অর্থাৎ মামা কলকাতার বাইরে একেবারে জানি না, যার কারণে এই যে এর বাহিরে যে পৃথিবীটা আছে সেটাকে একবারে আন্দামান দ্বীপের মতো কল্পনা করেন। আন্দামান দ্বীপের মনে হয় যে এইটুকু অংশ একটা, আর বাকি যা আছে সব কিছু অন্য একটা দ্বীপের অংশ, অন্য কোনো কোথাও। তিনি হচ্ছে মনু হইতেন, এখানে মনু হইতেন, এটা একটু বিষয়টা দরকার। মনু হচ্ছে একটা সংহিতা লিখেছিলেন, অর্থাৎ নিয়মকানুনের একটা বই। তো সেখানে নিয়মকানুনের বইটা যদি মামা লিখতেন তাহলে সেই নিয়মের মধ্যে পড়তো একটা যে কলকাতার বাহিরে যাওয়া কোনো নিষেধ, এরকম একটা কথা থাকতো, অবশ্যই নিষেধ করিয়া দিতেন। হাবলারপুর মানে হচ্ছে ওই কলকাতা ছাড়িয়া হাবলারপুর ছাড়িয়ে দিতে হয়, তো ওটা পার হয় তিনি নিষেধ করে দিতেন, এরকম বলা হচ্ছে। তারপরে আমরা একটু দেখো, উমেদারি মানে প্রার্থনা, চাকরির আশায় ধর্ণা দেওয়াকে বলা হয় উমেদারি। অবকাশের মরুভূমি তাহলে অবকাশের মধ্যে আনন্দহীন প্রচুর অবসর বোঝানো হয়েছে, যে এখন অবসর অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আনন্দহীন হয়ে যায়, তখন আর আনন্দ থাকে না অবসরের মধ্যে। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল। তো লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী, মঙ্গলঘট তার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট একেবারে পূর্ণ ছিল। তো পশ্চিমে মানে হচ্ছে এখানে ভারতীয় পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। আর আন্দামান দ্বীপ ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ, তাহলে বঙ্গোপসাগরের দ্বীপ কিন্তু ভারতের সীমানার মধ্যে পড়ে, এমন একটা দ্বীপ আন্দামান দ্বীপ রয়েছে। স্বদেশী আন্দোলনের যুগে বা রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামানে পাঠানো হতো, ঠিক আছে। তাহলে সেই সময় হচ্ছে আন্দামান স্বদেশী আন্দোলনের সময় সেখানে পাঠানো হতো শাস্তি হিসেবে। আর কোন্নগর যেটা কলকাতার নিকটস্থ একটা স্থান, যেটার পরে একটা হাবলার পুল আছে, সেই হাবলার পুল পার হওয়াটা মামা বলছেন, অনুপম কি বলছেন, মামা যদি মনু হইতেন তাহলে সেটা নিষেধ করে দিতেন তা পার হওয়া। তো মনু হচ্ছে বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা মুনি বিশেষ, যে হচ্ছে অনেক শাস্ত্র লিখেছেন এবং বিধান লিখেছেন, যেগুলো করা যাবে করা যাবে না। আর মণি সংহিতা হচ্ছে ওই শাস্ত্রটা যেটা প্রণীত মানুষের আচরণবিধি, তাহলে মনুপ্রণীত ওই মনু অর্থাৎ বিধানকর্তা যে মানুষের আচরণগুলো সংক্রান্ত গ্রন্থ লিখেছেন, সেই আচরণের গ্রন্থের নাম হচ্ছে মনু সংহিতা। সেখানে কি করতেন মামা হচ্ছে নিষেধ করে দিতেন হাবলার পুল পার হওয়াটা। তারপরে আমরা পরের অংশে যাই। তো বলছে, কন্যাকে আশীর্বাদ করার জন্য যা হোক পাঠানো কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হলো সে আমার বিনু দাদা, সে আমাদের বিনু দাদা, আমার পিস্তত ভাই। তাহলে আশীর্বাদের জন্য কাকে পাঠানো হলো? হরিশকে না, কিন্তু বিনু দাদা গিয়েছিল। বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি ষোলনায় নির্ভর করতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বললেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। বিনোদার ভাষাটা অত্যন্ত আট, যেখানে আমার বলি চমৎকার, তিনি সেখানে বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চসুরের কোনো বিরোধ নাই। তো বিনোদাদার মুখে যা বর্ণনা শুনছিলেন, তো বিনোদাদা এমনিতেই স্বল্পভাষী, যার কারণে তার মুখের যে বর্ণনাটা শুনলেন সেটা শুনে অনুভব বুঝতে পারলেন না, তার ভাগ্যে একটা খুব ভালো মেয়ে আসতে চলেছে।
তো বলছে প্রজাপতির, এই যেখানে বলছে প্রজাপতির সঙ্গে পঞ্চশরে কোনো বিরোধ নাই। এটা বলছে কি, দেখো প্রজাপতি হচ্ছে জীবের স্রষ্টা ব্রহ্মা, জীবের স্রষ্টা ব্রহ্মা, এবার তিনি আবার বিয়েরও দেবতা, যার কারণে বিয়ে যাদের হবে তাদের ক্ষেত্রে হচ্ছে প্রজাপতি ব্রহ্মার পঞ্চস্বরটা দরকার। পঞ্চস্বর হচ্ছে 5 ধরনের বাণ, মহাদেবের ব্যবহার্য 5 ধরনের বাণ। সেই 5 ধরনের বাণ যখন একটা মানুষ পায় তখন হচ্ছে হিন্দু পুরাণ মতে বিয়ের জন্য মানুষ প্রস্তুত হয়। তো ইনি বলছেন, মানে অনুপম বলছেন যে মনে হয় আমার ভাগ্যে বিয়ের জন্য প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ হচ্ছে না, নিশ্চয়ই আমি একটা ভালো কন্যাই পাবো, মানে একটা ভালো স্ত্রী পাবে, সেটার জন্য একটা আশা করছেন। তারপর দ্বিতীয় অংশ আমরা আসি। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যাপক্ষেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখিতে আসিলেন, আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষই বটে, ভিড়ের মধ্যে দেখিলে সবার আগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা। তো এখানে শম্ভুনাথ সেন কন্যার পিতার কথা একটু বর্ণনা করা হয়েছে। তিনি বেশ চমৎকার চেহারারই রয়েছেন, বেশ ভালো একটা মানুষই, দেখে চোখে পড়ার মতো মানুষ। আর তিনি হরিশকে যে বিশ্বাস করেন, হরিশ যে হচ্ছে প্রস্তাবটা দিয়েছিল বিয়ের, তাকে কতটা বিশ্বাস করেন তার প্রমাণ হচ্ছে তিনি মাত্র 3 দিন পূর্বে এসেছিলেন, বিবাহের পূর্বে এই হরিশের কথা শুনে 3 দিন পূর্বে এসেছিলেন হচ্ছে আমাদের অনুপমকে দেখতে এবং আশীর্বাদ করতে। তো তখন কি ঘটেছিল সেটা একটু বলছে। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-1টি কথা বললেন যেন তাহাতে পুরো জোর দিয়ে বললেন না। মামার মুখ তো তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়েও কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। সোমনাথবাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথের চুপচাপ ভাব দেখিয়া ভাবলেন, লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশিই হলেন। সোমনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাহাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়ে দিতে গেলেন না। তো মামা কিন্তু এখানে আরও, যেহেতু দেখছেন যে বেহাই কন্যার পিতা শম্ভুনাথ সেনের অতটা তেজ নাই, তিনি নিস্তেজ, তিনি চুপচাপ থাকতে পছন্দ করেন, গুরুগম্ভীর, শুধু কাজের কথাগুলো বলছেন, তার কারণে তিনি আরও খুশি হলেন যে হ্যাঁ, বেহাই সম্পদের তো চাপ দোষে থাকার কিছু নয়। তিনি আরও বেশি কী করলেন, তিনি এমন আচরণ করলেন যে গাড়িতে পর্যন্ত তুলে না দিয়ে তাকে উপর থেকে বিদায় করে দিলেন। এতে তিনি খুশি হয়েছিলেন। তো এখানে বোঝা গেল যে অনুপমকে হয়তোবা তিনি দেখে পছন্দই করেছিলেন। তারপরে দেখো, পণ সম্বন্ধে 2 পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, অসামান্য চতুর বলিয়ায় অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও কোনো কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির হইল, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধ্যাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতাম না দেনা পাওনার কি স্থির হইল। এমনি মনে জানতাম যে এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশে ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়াই মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী হয়ে উঠেছিল। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এবং এই ধরনের কথা একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারে এই জেদই যে বাঁচুক বা মরুক, আমাদের সংসারে এই জেদ ইহাতে যে বাঁচুক বা সে মরুক। তো মামার সম্পর্কে যে কতটা বুদ্ধিমান, একেবারে কুটবুদ্ধির লোক, সেটা বোঝানো হচ্ছে। মামা হচ্ছে এখানে ঠকবেন না, যৌতুক ঠিক মতো তিনি আদায় করে নেবেন। সোনা কতটুকু হবে, কত টাকা স্থির হলো সেটা দিলেন। এর মধ্যে কিন্তু অনুপম ছিল না। অনুপম বলছেন যে এটা স্থূল অংশ, কিন্তু আমি এর মধ্যে ছিলাম না, আমি শুধু আমার আশীর্বাদ দেওয়ার পর আমি এখান থেকে চলে যাই। কিন্তু মামা হচ্ছে অসম্ভব চতুর। মামা বলছেন যে আমাদের যতই, অনুপম এমনভাবে কথাটা বললেন, দেখো মামা এমনভাবে চতুরতার সাথে তিনি হচ্ছে মানুষের সাথে কথা বা বুদ্ধি লড়াইয়ে থাকেন যে আমাদের যতই থাকুক না কেন, অনুপম বলছে তাদের যতই থাকুক না কেন, আর অপরপক্ষের অভাব যতই হোক না কেন, মামা সবসময় এমনভাবে থাকেন কূটবুদ্ধিগুলোতে যে তাকে অবশ্যই জিততে হবে। এটা তাতে বাঁচুক আর মরুক, বাঁচা মরার প্রশ্ন চলে আসে, হয় জিতবে নয় মরবে, এরকম। এখন গায়ে হলুদের দিন চলে আসলো।
তো গায়ে হলুদ অসম্ভব রকম ধুমধাম করিয়াই গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একেবারে একযোগে বিস্তার হাসিলেন। তাহলে বোঝো কী একটা অবস্থা, এরা দুজন মিলে অপরপক্ষে অর্থাৎ কন্যা সম্প্রদায়কে এত পরিমাণে নির্যাতনের মধ্যে ফেলে দিচ্ছে, এতটা লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকারের উচ্চ শব্দ আছে সমস্ত একযোগে মিশাইয়া বর্বর কলাহলতের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জড়ি জহরতে আমার শরীরে যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য যে কতক পরিমাণে সর্বোচ্চ স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিলাম। অনুপম বলছে যে সেই দিন এমনভাবে চলে এসেছিলাম যেন তাদের ভাবি জামাইয়ের মূল্যটা কতটুকু সেটা যেন সে দর করিয়া সোনার পরিমাণের দ্বারা মূল্য করিয়া শ্বশুরের সঙ্গে মোকাবেলা করতে চলিয়াছিল, এটা বলছেন। আর এখানে যে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া কথা বলা হয়েছে এটা একটু বোঝা উচিত। দেখো কনসার্ট মানে কি নানা রকম বাদ্যযন্ত্র ঐক্যতান, সেটা তো বললাম। আর সরস্বতীর মা এখানে নেই, আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সরস্বতীর তো সুরের দেবী, তো তার যে পদ্মবন সেখানে অবশ্যই সুরেলা সঙ্গীত বাজবে, কিন্তু এদের যে কনসার্টটা নিয়ে গিয়েছিল বিয়েবাড়িতে সেটা এতই বেসুরো ছিল, এত বেশি উচ্চস্বরে ছিল যেন সরস্বতীর পদ্মবনটাকে একেবারে দলিত বিদলিত করিয়া ধ্বংস করিয়া মারাইয়া চলে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠোনটাতে বরযাত্রীদের জায়গা সংকলন হয় শক্ত তো হবেই, কেননা বরযাত্রী নিয়ে গেছে তো শত শত, যেটাতে আদমশুমারি করা দরকার। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকমের, তারা মধ্যম মাঝামাঝি রকমের সব কিছু রেখেছিল। ইহার পরে শম্ভুনাথের ব্যবহারটাও নিহাত ঠান্ডা, অর্থাৎ শম্ভুনাথ বাবু আগে থেকে তো গুরুগম্ভীর, অতটা কথা বলতেন না, তো সেই ক্ষেত্রে ঠান্ডা। তো এই সব কিছু আবার মনক্ষুণ্ণ হলো এই অনুপমের মামা। তার বিনয়টা অজস্র নয়, তাহলে অনেক বেশি গদগদ হয়ে মুখে কথা বলবে সেটা নাই, মুখে তো কথা নাই, কোমরের চাদর বাঁধা, গলা ভাঙ্গা, আবার টাক পরা, মিশকালো এবং বিপুল শরীরের তার উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা নত করিয়া মাথা হেলায় নম্রতার স্নিতমুখে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিতে হইতে শুরু করিয়া বরকর্তাদেরকে প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিশপ্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই যেন এসপার হয়ে যেত। তো যেহেতু অনুপমের মামা মনক্ষুণ্ণ হচ্ছিলেন যে অনেক ঠান্ডা পরিবেশ লাগছে, ভালোভাবে আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা হচ্ছে না, তো এখানে অনুপম বলছেন যে একটা উকিল বন্ধু ছিল কন্যার পিতা শম্ভুনাথের, যে উকিল বন্ধুটা সবসময় গদগদ চেহারায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছিল, আপ্যায়ন করছিল, যেটা না থাকলে হয়তো বা গোড়াতেই আমাদের একটা কিছু হয়ে যেত এরকম। আমার সবাই বসিয়া কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসিতে হচ্ছে। তো ব্যাপারখানা এই, সকলে না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকেই। মামার লক্ষ্যটা একমাত্র লক্ষ্য হচ্ছে তিনি কোনো মতেই ঠকিবেন না, তার ভয় তার বেহাই তাহাকে গয়নায় ফাঁক দিতে পারে। বিবাহ কার্য শেষ হইয়া গেলে তো সেই ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছেন দেওয়া থাওয়া সম্বন্ধে এই লোকটার শুধু মুখের কথার উপরে ভর করা চলিবে না। সেজন্যই বাড়ির যে শ্যাকরা শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে আর শ্যাকরা তার পাশে দাঁড়িপাল্লার কুষ্টিপাথর লইয়া মেঝেতে বসিয়া আছেন। তো এই হচ্ছে কথা। তো তখন গেল বসলো ওরা বিয়ের পিড়িতে, মানে বিয়ের ইয়েতে বসলো, তখন অনুপম বসে আছে, তখন হঠাৎ করে সবাই বসার পরে পাশের ঘর থেকে শম্ভুনাথবাবু তাকে এসে ডেকে নিয়ে গেলেন। তো বিষয়টা কি, তার মামা কিছু ঠকবে না, যেহেতু দেখা গেছে শম্ভুনাথ বাবুদের অবস্থা একটু করুণ বা শোচনীয়, বেশি না, যাই হোক একটু শোচনীয়। তো বলছেন যে যেহেতু কন্যার গহনা রয়েছে, গহনাতে ঠক দিতে পারে, তো তার মামা সাথে একটা শ্যাকরা নিয়ে গেছেন যাতে সেটা দেখতে পারেন। তো এখন শম্ভুনাথবাবু কী বলতেছেন, কেন তাকে অনুপমকে ওই পাশে নিয়ে গেলেন সেটা দেখি। শম্ভুনাথ আমাকে বলিলেন,
তোমার মামা বলিতেছে বিবাহর কাজ শুরু হইবার আগেই তিনি কানের কোণের সমস্ত গহনা যাচাই করে দেখবেন, ইহাতে তুমি কি বলো? তো সম্রাট মতামত চাচ্ছে, যাচাই করতে যাচ্ছে যে তাহার হবু জামাই আসলে কতটা পরিমাণে ব্যক্তিত্ব সম্পূর্ণ, বা হচ্ছে তার মতামতের কতটুকু মূল্য রয়েছে সেটা একটু দেখতে যাচ্ছে। তো সোমনাথবাবু যখন তাকে জিজ্ঞাসা করলেন তখন অনুপম কী করলো? অনুপম বলছে, আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। তার মানে চুপের মানে কি? মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাহাই হবে। শম্ভুনাথ আমার দিকে চাহিয়া করিলেন, সেই কথাই তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড়নত ইঙ্গিতে জানালাম, এইসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মা বলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। সম্রাট বললেন, না, সবাই নয়, এখানেই বসিতে হইবে। তাহলে অনুপমকে ওখানেই তিনি বসাই দিলেন। তো সম্রাট তখন ছিল কিছুক্ষণ পরে তিনি হচ্ছে একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামাতাদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনই ভারী। অর্থাৎ আগেকার দিনের গয়না অনেক কী বলবো, ভারী শক্ত এবং গুণে মানে বেশ সেরা গয়না ছিল। সে একটা হাতে তুলে বললেন, এ আবার কি দেখবো, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া মকরমুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইলেন, তাহা বাকিয়া যায়। অর্থাৎ বাঁকা সোনা, কাঁচা সোনা যেগুলো, সেগুলো সবসময় বাকিয়া যায়। তো শেখরা এটা দেখায় বললেন যে এটা তো আর পরীক্ষা করার মতো কিছুই নাই, অনেক ভালো সোনা। তখন মামা একটা নোটবইয়ের কি বের করিয়া গহনাগুলো ফর্দ টুকিয়া নিলেন, পাছে যদি যাহা দেখালো তা যদি না দেয়, কম পড়ে। তো হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণে দেবার কথা, এগুলো সংখ্যায়, দরে এবং ভারে তার চেয়ে অনেক বেশি। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেই সেটটাকে শ্যাকরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরীক্ষা করিয়া দেখেন তো। শ্যাকরা কহিল, ইহা বিলেতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়াররিং মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রেখে দিন। এটা আসলে কন্যাকে ওই যে বিনোদাদা যখন আশীর্বাদ করতে গেছিলো তখন ওটা দিয়ে আশীর্বাদ করে আসছিল। তার মানে ওইটাতে কিন্তু সোনার পরিমাণ খুবই কম ছিল। তারপরে মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিংটা কন্যাকে তাহার আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখটা লাল হইয়া উঠল। এখানে কিন্তু মামা কিছুটা লজ্জা পেলেন আর কিছুটা অপমানিত বোধ করলেন। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দে সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরে পাওনা জুটিল। অন্তত মুখ ভার করে বললেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বলিল, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদেরকে খাওয়াইয়া দিই। মা বলল, সে কী কথা, লগ্ন? শম্ভুনাথ বললেন, সে যেন কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাতি ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরের বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার করিয়া হইয়া গেলে আয়োজনের অনাড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো ছিল, সেই সমস্তই পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেই তৃপ্তি হইল। এইটুকু কথা থেকে বোঝা গেল, দেখো শম্ভুনাথ খুব ঠান্ডা মাথার এবং স্বল্পভাষী মানুষ। তিনি বেশি কথা বলেননি, বেশি গদগদ ভাব দেখাননি। কিন্তু যখন তিনি দেখলেন তাকে চরম পরিমাণে অপমান করা হচ্ছে এবং তার মামার এবং তার মামার লোভ এবং হচ্ছে তার হবু জামাইয়ের হচ্ছে ব্যক্তিত্বহীনতা তাকে অনেক নিরাশ করলো, তখন তিনি কিন্তু যখন কথা বলেন যে লকডাউন কথা দরকার নাই, এখন হচ্ছে খাওয়া দাওয়া করানো হোক, তখন তার যে বলার ধরন তখন প্রকাশ পেল যে তিনি স্বল্প কথা বললেও, খুব কম কথা বললেও যেটুকু বলছেন তাতে জোর আছে। তার মামা, অনুপমের মামাও কিন্তু সেটা ফেলতে পারেনি, খাওয়া দাওয়া শেষ করতে হয়েছে তাকে। তারপর দেখো, বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মা বললেন, সে কি কথা, বিবাহের পূর্বেই বর খাইবে কে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মতপ্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কী আছে? মূর্তি মাতৃ আজ্ঞার স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তো এখন বিবাহ রীতিতে আগে বিবাহ হইবে, তারপরে ছেলে মানে বর বউ একসাথে খাইতে বসবে। তো এক্ষেত্রে যখন সবাইকে খাওয়ানোর পরে শম্ভুনাথ বাবু বলতেছেন বরকে, হবু জামাইকে বলতেছেন যে তুমিও খাইতে বসো, তার মানে কি হইতে পারে, বিয়ের একটা নামাজ চলে আসতেছে। তো তখন কিন্তু মামা শম্ভুনাথ নয়, অনুপমের মামা হচ্ছে একটু নড়েচে বসলেন। মানে কি, এটা কি ইয়ার কি হচ্ছে? তখন শম্ভুনাথ মামাকে বললেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আমাদের যোগ্য আয়োজন করতে পারিনি, আপনাদের ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছে করিতেছে না। তবে এখন মামা বললেন, হ্যাঁ তবে সবাই চলুন, আমরা তো প্রস্তুতি আছি। শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনারাই সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।
তো এখানে সম্রাট অনেক কঠোর একটা সিদ্ধান্ত নেয়, যেহেতু তারা হচ্ছে অপমান করেছে তাকে, তার পিতা মাতাকে, এবং দেখছে যে জামাইয়ের ব্যক্তিত্বহীনতাও অনেকটা রয়েছে, তো তিনি চাচ্ছেন না তার মেয়ের বিবাহ এখানে দিতে। তো তিনি বলছেন ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার উদ্দেশ্য আমার নাই বা ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইলেন যে সোমনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যাহারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারিব না। আমাকে একটি কথাও বলারও তিনি আবশ্যক বোধ করিলেন না। এখন তো অনুপমকে তিনি একটা কথাও বলিবেন না, কেননা অনুপমকে যখন তিনি জিজ্ঞাসা করছেন তখন দেখছেন তার কথার কোনো আসলে মূল্য নেই, তিনি আসলে ব্যক্তিত্বহীন। কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ যখন শোনা গেল যে এটা মানে বিয়েটা হবে না, তখন গোলমাল শুরু হয়ে গেছিলো, ভাঙাচুরা শুরু হয়ে গেছিলো। বাড়ি ফিরিয়া সমস্ত ব্যান্ড রসঞ্চকি কনসার্ট একসঙ্গে বাজছিল না। অভ্রের ঝাড়গুলো আকাশের তারার ওপর আপনাদের কর্তব্য বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করলো তার সন্ধান পাওয়া গেল না। তো এখানে দক্ষযজ্ঞের পালা বলে একটা কথা ছিল। তো শ্যাকরা মানে তো স্বর্ণকার বসি, বর্বর কলহালের মতো হাতি দেওয়ার সঙ্গে তুলে বসি। তো অনুপম হচ্ছে বিবাহের পরিস্থিতির সঙ্গে সুকণ্ঠবোধ বলেছে, পদ্মবন্ধরিত হয়ে গেছে। অভিষিক্ত মানে হচ্ছে অভিষেক করা হচ্ছে এমন হচ্ছে। স্বগত মানে উপঢৌকন, তো স্বগত মানে উপঢৌকন। লোক বিদায় মানে পাওনা পরিশোধ, এখানে অনুষ্ঠানের সাথে পাওনা দেওয়া থা মানে বিয়ে যৌতুক বা আনুষঙ্গিক খরচের কথা বলেছে। কোষ্ঠী পাথর মানে যে পাথর দিয়ে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা হয়। মকর মুখ হচ্ছে, মকর মানে হচ্ছে কুমির, এটা একটু লাগে, তাহলে মকর মানে কি কুমির। আচ্ছা, ইয়াররিং মানে কানের দুল। দক্ষযজ্ঞ, এখানে এই যে দক্ষযজ্ঞ চলে আসছে। প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ। এই যজ্ঞে প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেছিলেন। স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে আবার শিবই তো কিন্তু প্রজাপতি, সো এই শিব হচ্ছে অনুচর সহ যজ্ঞের স্থলে ধ্বংস করিয়া দেন এবং সতীর সব কাঁধে তুলে প্রলয় নৃত্যে মত্ত হন, যার কারণে সতীর সব তুলে কাঁধে নৃত্য মত্ত হন। এই প্রলয়কে হট্টগোল বোঝানো হচ্ছে। তাহলে দেখো, যখন হচ্ছে প্রতিনিন্দা শুনেছিলেন সতী, তখন দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগ করার কারণে মহাদেব শিব আবার তার যে সব কাঁধে তুলে সতীর সব কাঁধে তুলে নিয়ে একটা প্রলয় নৃত্যে মর্ত হয়েছিলেন, যার কারণে সেটাকে বলা হয় প্রলয়কাণ্ড। তো এমনভাবে ভাঙচুর করেছিলেন বরযাত্রীগণ যে মনে হচ্ছিল দক্ষযজ্ঞের সারা পালা সারিয়া তারা হচ্ছে বাড়ি ফিরছেন। সো এই ঘটনাটা ঘটে গেল। তারপরে কি হলো, বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতা এত গুমট, কলিজের চারপোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহার কন্যার বাপ বিবাহের আশা হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহে এত আলো জ্বলিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপাতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ যদি সেটাকে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবেই আফসোস মিটিত। বিবাহ চুক্তিভঙ্গ এবং মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিতে বেড়াইয়া লাগিল। হিতৈষীরা বুঝাই দিল, তাহা হইলে তামাশা যতটুকু বাকি আছে তাহাটুকুই পুরো হবে। তো এই কাহিনীটার করার পর যারা যখন বাড়িতে আসলো তখন আত্মীয় স্বজন সবাই অনেক অপমান বোধ করছিল। তারা বলতেছিল, এমন যদি হইতে পারতো পাকযন্ত্রটাকে খাবার শুধু ফেলে দিতে পারতাম তাহলে হয়তো আমার মৃত্যু, যেহেতু তার ফাঁকি দিয়ে খাওয়াই দিছে। আবার এদিকে মামা বলতেছিলেন যে চুক্তিভঙ্গ এবং মানহানির মামলা করবেন, কিন্তু যারা হচ্ছে তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা বলতেছে যে না ভাই, ওটা করলে যেটুকু অপমানের বাকি আছে সারা দেশ সব ভারতবর্ষ শুনে যাবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম, অনুপম অনেক রাগিয়াছিল। কোনো গতিকে সম্ভ্রান্ত বিষম জব্দ হইবে আমার পায়ে ধরিয়া পড়েন গোফের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করতে লাগলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল যে গো। কপালে তাহার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি। বসন্তের সমস্ত ফুল ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল।
হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটাই এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এটুকুতে বোঝানো হচ্ছে যে আর কিছুক্ষণের অপেক্ষায় তো ছিল, তখন সে অপরিচিতার পানে অনুপম দেখা পাইতো। কিন্তু এত দিনের অপেক্ষাটার একেবারে গোড়ায় এসে এক পদক্ষেপের জন্যই পুরা অসীম হয়ে গেল তাদের দূরত্বটা। তো যদিও অনুপমের অনেক আক্রোশ ছিল, কিন্তু আক্রোশের পাশাপাশি আফসোসও ছিল অনেক, সেটা বোঝাচ্ছে এখানে। তো এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদাদার বর্ণায় ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তাহার প্রত্যেক কথাটিকে স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল, বুঝিয়াছিলাম মেয়েটার রূপ বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্যই মন সেখানকার সেই বিবাহ সভার দেয়ালের বাহিরে ভূতের মতন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগলো। অর্থাৎ সেই কথাটা, মানে বিবাহের দিনের কথাগুলো অনুপমের বারবার মনে হচ্ছিল, সেগুলো বলতেছে। তার বারবার মনে হচ্ছিল, অবশ্যই মনে হওয়ার কথাই। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটি আবার হরিশের কাছে শুনিয়াছিলাম মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করেছে বইটি। না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সেই ছবিটা তাহার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরলা দুপুরবেলা সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের নিচে ছবিটাকে লুকাইয়া ফেলে না? মানে অনুপম একটু কল্পনা করছে যে তাকে তো ফটোগ্রাফ দেখানো হয়েছিল, সে তো দেখছে, তার মানে কি তার প্রতি তার যে অপরিচিতা ছিল, অপরিচিত ওই মেয়েটাও কি একটু মায়া জন্মায়নি, সেটার কথা বলছে। তো যাই হোক, দিন যাচ্ছে, একটা বছর চলে গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথাই তুলতে পারলেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকের ভয়ে ভুলিয়া যাইবে সবাই, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনলাম সেই মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করেছে বিবাহ করবে না। শুনিয়া আমার মন তো একেবারে পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে পাইলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যায় হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ের দিনে দিনে এমন দশা হইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষে জল ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখে মুছিয়া বলে, কিছুই হয়নি বাবা। বাপের এক মেয়ে, বড়ই আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের গুটিটির মতো একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসিয়া দিয়া তিনি ছুটিয়া আসিয়াছিলেন আমার দ্বারে। তারপর মনের সেই কালো রঙের ধারটা বইতে লাগিল। সে যেন কালো সাপের মতোই রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যেই ধারাটি চোখের জলের মতোই শুভ্র, সেই রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করিয়াই আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গো। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, স্নান ফুলটি মুখ তুলিল। এইবারে সেই দেয়ালটা বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটিমাত্র মানুষ। তারপরে আমার কথা ফুরিয়ে এলো। তো এখানে অনুপম আরেকটু কল্পনা মিশাইছেন, যে অনুপম কল্পনা করছেন, যেহেতু শুনেছেন যে মেয়েটা ভালো পাত্র পেয়ে বিয়ে করেন নাই, যার কারণে অনুপম মনে মনে ভাবছে যে এখনও মেয়েটা হয়তো বা তার প্রতি একটু দুর্বল রয়েছেন। এখন মনে মনে ভাবছেন, এরপর কল্পনা চলে গেলেন যে এমন যদি হয় যে কন্যার বাবা দেখছেন যে তার কন্যা বিয়ে না করার কারণে অবশেষে তার দিকে ফিরে আসবেন, সেটার কথা কল্পনা করে অনুপমের ভালো লাগলো। আর লাস্টে তিনি বলছেন যে যদি ফিরেও আসেন, তাহলেও কিন্তু অনুপম লাস্টে গিয়ে আগেই তাকে মেনে নেবেন না। কালো রঙের যে ধারাটা, অর্থাৎ সেই যে অভিমান না, রাগ আক্রোশ, সেটা কিন্তু তিনি চালিয়ে যাবেন। আক্রোশের জন্য প্রথমে না করবেন, কিন্তু তার মনের মধ্যে আরেকটা জায়গায় কিন্তু একটা আফসোস ছিল, যার কারণে সে দময়ন্তীর পুষ্পবনে আবার যাইতে যাচ্ছেন, যে সুখের খবরটা দিয়ে আসতে যাচ্ছেন। তো এটা বলছেন। তারপর আরেকবার 4 নম্বরে যায়। কিন্তু কথা এমন করিয়াই ফুরাল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়া রহিল, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরেই ভার ছিল, কারণ মামা একেবারে হাবলার পুল পার হন নাই।
রেলগাড়িতে ঘুমাইয়াছিলাম, বা ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকারে এলোমেলো স্বপ্নের ঝুমঝুম বাজতেছিল। হঠাৎ একদিন কোনো এক স্টেশনে জাগিয়ে উঠিলাম। আলোতে অন্ধকারে মেশা সেই এক স্বপ্ন, কেবল কেবল আকাশের তারাগুলোই চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টায় খাড়া হইয়া দাঁড়াইয়া এলো আলো ধরিয়া এই পৃথিবীটা যেন কোনো অচেনা, তাহা চারদিকে তাহা সে কতই যে বহুদূর তাহাই দেখিয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছিলেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদেশের মিটমিট আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কোনো একরকম হইয়া পড়িয়া আছে। এমন এক সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে সে কে যেন বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কত মধু, তাহার এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তাহা তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটা কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রুতি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এই কেবল একটি মানুষের গলা শুনিয়া বলে মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। তো অনুপম হচ্ছে তার কয়েক বছর পরে, যেটা মাকে নিয়ে যে চলিয়াছিল, তীর্থে গিয়েছিল, তীর্থের কাহিনীটা বর্ণনা করছে, যে রাতের কাহিনী যেরকম হয়, ট্রেনে মানুষ ঘুমাচ্ছিল। সো সেই ঘুমানোর সময় সবুজ প্রদেশে মিটমিট আলোতে, আধো আলোতে সে কারো গলা শুনলো, কোনো একটা অপরিচিত মেয়ে মানুষই বলতে গেলে মেয়ের গলা শুনো। সো তিনি বলছেন যে অসময়ে, এরকম দূর দূরান্তের সময়ে, যেখানে বাংলা ভাষা নাই, অন্য কোনো ভাষায় কথা বলা হচ্ছে, তখন হঠাৎ করে যখন এই বাঙালি মেয়ের কথাটা শোনা হয়, গলাটা শোনে, তখন ওটা অনেকটা মধুর শোনায়। কিন্তু তার সাথে সেটা শুধু মধুর লাগেনি, আরও একটু বেশি কিছু লেগেছে। তারপর আরও কাহিনিটা বলি। চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবার্জনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছু দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে পাইলাম। সে যেন তারাময়ী রাত্রির মতোই আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচিত আসনটির উপর বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের রুক্ষ ক্ষুব্ধ হৃদয়ের ওপরে ফুলের মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্রই ধোঁয়া। গাড়িতে জায়গা আছে? আছে কি জায়গা? আছে কি জায়গা যে পাওয়াই যায় না। কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র। সে যে মায়া, সে ছিন্ন হইলেই যে চেনা যায়, অন্ত নাই। ওগো সুধাময় সুর, যেই হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকাল চেনা নয়? জায়গা আছে? আছে। শীঘ্র আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিতেছে, এক নিমেষও দেরি করি নাই।